অনেকে অভিযোগ করে ম্যারেজ আবেদন করে ফেললো যে কোনো প্রকার ডকুমেন্টই তেমন জমা দেয়, দুই একটা ছবি ছাড়া তেমন কিছুই নাই। তো এই যে ডকুমেন্টেশনের জায়গাটা কি কি করা উচিত, কি ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করলে যেটাকে আপনার বোনাফিড বা ওদের কাছে ট্রাস্টেবল মনে হবে? অনেকে দ্বিতীয় বিয়ে যখন করে বাংলাদেশে গিয়ে তালাক দিয়ে এফিডেভিট তালাক দিয়ে চলে আসে। এই তালাকটা ইমিগ্রেশন কখনো এখন আর কোনোভাবে গ্রহণ করে। আপনি 10 বছর সংসার করেন, তারপরে দেখা গেল এই বিয়েটা অবৈধ বলে গণ্য হবে, কারণ তালাকটা বৈধ ছিল না। ম্যারেজ বেস ফাইল করলে একসাথেই কিন্তু ওয়ার্ক পারমিটটা ফাইল করার 2-4 সপ্তাহ 6 সপ্তাহ ওয়ার্ক পারমিট চলে আসে। তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। ব্যাকলগের আসলে কি অবস্থা এখন? ব্যাকলগ কিছু কমতেছে, অন্য ফ্যামিলি বেস গুলা, এমপ্লয়মেন্ট গুলা কিছু একটু আমরা দেখতেছি এটার মানে র্যাপিডলি হচ্ছে। সো যে সুখবরের মধ্যে দু একটা খবর বলতেই হয় যে ম্যারেজ বেসড পিটিশন গুলা আগে অনেক সময় লাগতো, কিন্তু ইদানিং আমরা যে ফাইলগুলো করছি 2 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট চলে আসছে। আরো 2 মাস আগেও ছিল এটা 5 মাস লাগতো গ্রিন কার্ড, 5 থেকে 9 মাস। এখন গত দেখলাম 2 মাস ভিতরে ইন্টারভিউ চলে আসছে। দ্যাট মিনস যদি রিয়েল ম্যারেজ হয়ে থাকে আবেদনের 2 মাস পরে, আবেদনের 2 মাসের ভিতরেই তার ইন্টারভিউ ডেট চলে আসছে। তো ক্লায়েন্ট তো মানে সারপ্রাইজ যে ডকুমেন্টকে আমরা যদি ইমিগ্রেশন বিশ্বাস করে আপনি যদি সত্যিকার অর্থে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, সব ডকুমেন্ট রাখার দায়িত্ব আপনাদেরই। কারণ হচ্ছে ম্যারেজ বেস পিটিশনে তারা ধরেই নেয় যে বিয়েটা হয়তো হয়েছে গ্রিন কার্ডের জন্য। তাদের প্রশ্নই থাকে যে এই বিয়েতে কোনো টাকা পয়সা লেনদেন ছিল কিনা, কোনো স্বার্থ জড়িত কিনা, মানে বোনাফাইড কিনা, বোনাফাইড কিনা তা জানতে চায়। কেন এই ক্ষেত্রে সবাইকে বলবো, যদি আরেকটা সুখবর হলো, যদি কেউ গ্রিন কার্ডধারী কেউ যদি এখন যারা ট্যুরিস্ট ভিসা আছে বা স্টুডেন্ট ভিসা আছে তাদের ভিসা ভায়োলেট করে নাই, যদি লিগ্যাল ভিসায় থেকে থাকে তাদের জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু এখানে অনলি 2-3 মাসের ব্যাকলগ আছে। এখানে যদি এখানে থাকে, মানে এখানে ইউএসএ তে স্টে করে, যদি দেশ থেকে আনতে হয় এটা অনেক কয়েক বছরের ব্যবধান। কিন্তু এখানে থাকলে অ্যাজ অফ টুডে যে ভিসা বুলেটিন অনুযায়ী 3 মাস পরে অ্যাপ্লাই করার 3 মাস 4 মাস পরেই সে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারে চাইলে। কিন্তু এক্ষেত্রে তাকে মনে রাখতে হবে যে গ্রিন কার্ডধারী যেহেতু কখনোই এক্সপায়ার্ড ভিসা নিয়ে কেউ থাকলে তার জন্য অ্যাডজাস্টমেন্ট হবে না। এই ক্ষেত্রে যেই পক্ষ এখানে আছে মানে যে বেনিফিশিয়ারি, তাকে হয় কোনো একটা ভ্যালিড ভিসায় থাকতে হবে এবং স্ট্যাটাসটা মেইনটেইন করতে হবে, লিগ্যালি করতে হবে। এই ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অনেকের আমরা দেখি এজ ডিফারেন্স, বলতে আপত্তি নাই, বা 62 বছরের একজন ভদ্র মহিলা যদি 40 বছরের পুরুষকে বিয়ে করে, আপনি কিভাবে নেবেন এটা? সেটা তো এখন বিয়ে তো আসলে কোনো সংজ্ঞা, ভালোবাসা এরকমই হচ্ছে। কিন্তু তখন অফিসার যখন প্রশ্ন করে যে তোমার ফিউচার কি, তার নিয়ে প্ল্যান কি, পরিকল্পনা কি বলবে সে? তার তো 62 বছর বয়স, ভদ্র মহিলা না, পুরুষ না। মহিলা যদি 62 বছর বয়স হয়, তার মানে তার তো ফিউচার প্ল্যান আর থাকে না, তার তো ভবিষ্যতে কোনো বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, কি তার তো জীবন শেষের দিকে, আর পুরুষটার জীবন শুরুর দিকে। ওই ক্ষেত্রে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু আপনারা যারা এই ধরনের সিচুয়েশনে, আপনারা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনার বিয়েটা সারা জীবনের জন্য হয়েছে। আমেরিকাতে তো মহিন ভাই, একটু আমেরিকাতে তো অনেকে এইরকম বিয়ে করে, মানে বিশেষ করে এই লেট ম্যারেজ অনেকেরই হয়। আমরা সচরাচর দেখি পুরুষের বয়স বেশি থাকে, মেয়েদের বয়স কম হয়। কিন্তু এখন এটা উল্টা ট্রেন্ড দেখতেছে আমাদের কমিউনিটিতে। আমাদের কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটিতে এগুলো হাস্যকর না, বাংলাদেশের কমিউনিটিতে এগুলো হচ্ছে। আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই এগুলো হচ্ছে যে 70-60 বছর 63 ইয়ার্স ওল্ড মহিলা এবং পুরুষের বয়স ধরেন 35-40। সো এই জিনিসটা আসলে কালচারালি কিন্তু আমেরিকান যারা কাজ করে অফিসাররা কিন্তু কালচারটাও বুঝে। তখন তারা সন্দেহ করে যে আসলে বিয়েটা কি গ্রিন কার্ডের জন্য, টাকার জন্য, কি লেনদেন কি তারা জানতে চায়। ইমিগ্রেশন বেনিফিটের জন্য যদি ওরা যদি একবার সন্দেহ করে থাকে তাহলে একটু সমস্যা তৈরি হবে, একটু বিশাল সমস্যা। ম্যারেজ ফ্রড ইজ এ ফেডারেল ক্রাইম। কোন ধরনের অপরাধে জড়াবেন না, একটা ভালো করতে যে 10টা খারাপ হয়ে যাবে। আমি সবসময় সবাইকে বলে থাকি, আইন জানুন, আইন মানুন। মাঝখানে একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, ভেরি ইম্পর্টেন্টলি, ইজ
রিসেন্টলি আমরা যারা দেখছি বিভিন্ন স্টেটে থেকে কল আসে যে অ্যারেস্ট হয়েছে কি জন্য, বিসাইড দি ইমিগ্রেশনটা বাদ দেন, স্টেট ল অনুযায়ী সব স্টেটে প্রায় লিভিং দ্য অ্যাক্সিডেন্ট সিন ইজ এ ক্রাইম। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, কোনো গাড়ি দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা হোক, আপনি কাউকে হিট করবেন, কেউ আপনাকে হিট করলো, আপনি দুর্ঘটনায় জড়িত হলে কখনো এই অ্যাক্সিডেন্ট প্লেসটা ছেড়ে যাবেন না উইদাউট। সেটা তো আপনি দুর্ঘটনার ব্যাপারগুলো বলছেন। এই দুর্ঘটনার ব্যাপার বলছি কারণ হচ্ছে রিসেন্টলি অনেক অ্যারেস্ট হচ্ছে, তারা বুঝে না, তারা নতুন যারা আছে এই আইনটা তারা হয়তো। হ্যাঁ, আমরা দেখলাম যে আপনার ইউএসসিএস এর ওয়েবসাইটেও দেখলাম যে হিট এন্ড রান কে তারা ক্রাইম হিসেবে বলা হচ্ছে। ইটস এ সিরিয়াস ক্রাইম, একটা মিসডিমিনার ক্রাইম। এখন হিট এন্ড রান যদি হয় কেউ, সে হয়তো জানে না, নির্দোষ, সে বুঝেই নাই সে থামতে হবে, সে হয়তো ভাবছে অপরপক্ষের কোনো ক্ষতি হয় নাই, অপরপক্ষ তার প্লেট নাম্বারটা তুলে রাখলো, বলে দিল এই লোক ভেগে চলে গেছে, তখন কিন্তু পুলিশ তার বাসায় যায়। এরকম ঘটনা হচ্ছে, মানে পুলিশ অ্যারেস্ট করতেছে। সেটা নিয়ে দুর্ঘটনার ব্যাপারটা নিয়ে আসবে একটু। আপনার আগের ম্যারেজ বেসড একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ম্যারেজ বেসড ডকুমেন্টেশনের একটা ফ্যাক্ট থাকে। আপনি যেটা বললেন যে প্রুফ করার জন্য আসলে তো এখানে তো আর কোনো হাইপোথেটিক্যাল প্রুফ করা যাবে না। আপনি যেটা বললেন যে ভালোবাসি বললেই তার ওরা বিশ্বাস করতেছে, সেই ডকুমেন্টেশনের ব্যাপারগুলোতে কতটা সতর্ক থাকা উচিত? এখন আমরা দেখি যে আপনি অনেকে অভিযোগ করে ম্যারেজ আবেদন করে ফেললো যে কোনো প্রকারের ডকুমেন্টই তেমন জমা দেয়, দুই একটা ছবি ছাড়া তেমন কিছুই নেই। তো এই যে ডকুমেন্টেশনের জায়গাটা কি করা উচিত, কি ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করলে যেটাকে আপনার বোনাফিড বা ওদের কাছে ট্রাস্টেবল মনে হবে? ধন্যবাদ। প্রথমে বলবো খুব সুন্দর প্রশ্ন, শান্ত, খুব সুন্দর করে প্রশ্ন করেছেন। যারাই বিবাহ বন্ধনে আবদ্ধ, প্রথমত ধর্মীয় বিয়া এই দেশে বিয়ে তারা স্বীকৃতি দেয় না। এই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ করতে চাই, অনেকে দ্বিতীয় বিয়ে যখন করে বাংলাদেশে গিয়ে তালাক দিয়ে, এফিডেভিট তালাক দিয়ে চলে আসে। এই তালাকটা ইমিগ্রেশন কখনো এখন আর কোনোভাবে গ্রহণ করে না। এফিডেভিট তালাক কোনো তালাক না। দেখা গেল তার মহিলা বা পুরুষ একজন বাংলাদেশে থাকে, বললো তুমি তালাক দিয়ে দাও, যেটা আমাদের দেশে হয় নিয়মিত। তখন আপনি যখন এই তালাকটা যদি প্রপারলি না হয়, তখন কিন্তু বিয়েটাও প্রপার হলো না। আপনি 10 বছর সংসার করেন, তারপরে দেখা গেল এই বিয়েটা অবৈধ বলে গণ্য হবে, কারণ তালাকটা বৈধ ছিল না। আর একসাথে 2 বউ বা 2 জামাই রাখা এই দেশে ক্রাইম। পলিগেমি, বহুবিবাহ বলে বাংলাতে, এটা ক্রাইম। এটা কখনোই গ্রিন কার্ড হবে না, এটা যদি প্রমাণ হয়। সো যারা বিবাহ বন্ধনে আবেদন, প্রথমত স্টেট রেকগনাইজড ভাবে বিয়ে করতে হবে। বিয়েটা মসজিদে হতে পারে, প্রথমে বিভিন্ন স্টেটের লাইসেন্স লাগে, তারপরে বিয়েটা হুজুরে পড়াইতে হয়। মানে ধর্মীয় ভাবে প্লাস আবার হচ্ছে এখানকার কনস্টিটিউশন, ধর্মীয়টা হচ্ছে এইভাবে হইতে পারে, লাইসেন্স নেওয়ার পরে যারা অথরাইজড কাজী, তারা অথরাইজড যারা বিবাহ করাইতে পারে, তারা কিন্তু বাসায় যেও বিয়ে করাইতে পারে। সমস্ত সার্টিফিকেটটা আসতে সময় লাগে, তারা নিজে সার্টিফিকেটের কাজ হয় না। এই সার্টিফিকেটটা সিটিতে পাঠাতে হবে, সিটি তখন সার্টিফিকেট ইস্যু করবে। এটা হচ্ছে এক হিসাব। যদি তখন ম্যারেজ লাইসেন্স সার্টিফিকেট পেতে দেরি হয়, বিলম্ব হলে ফাইল করতে বিলম্ব হবে, কারণ ম্যারেজ বেস ফাইল করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সার্টিফিকেটটা মাস্ট থাকতে হবে। আর যদি সিটি হলে যে কেউ বিয়ে করে, প্রথম দিন লাইসেন্স নিল, পরের দিন বিয়ে করতে পারে, এই প্রথম শর্ত এটা। তারপরে একসাথে থাকতে হবে। অনেকে দেখা যায় ভিন্ন স্থানে থাকে, দিস ইজ নট রাইট। তখন দেখা যায় যে এটা সন্দেহের এমনি উৎপত্তি হয় যে আপনি যদি বিয়েই করেছেন তো আলাদা থাকবেন কেন? একসাথে থাকতে হবে, একসাথে অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকের অ্যাকাউন্ট থাকে না, কারণ হচ্ছে তাদের সোশ্যাল সিকিউরিটি বা গ্রিন কার্ড তো নাই, সোশ্যাল সিকিউরিটি বা মানে ওয়ার্ক অথরাইজেশন না থাকে, তাদের ট্যাক্স ফাইল বা ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। তো যত দ্রুত সম্ভব যদি ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট কিন্তু উইদিন শর্ট টার্ম চলে আসে। ম্যারেজ বেস ফাইল করলে একসাথেই কিন্তু ওয়ার্ক পারমিটটা ফাইল করার 2-4 সপ্তাহ 6 সপ্তাহ ওয়ার্ক পারমিট চলে আসে। তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, 2টা ক্রেডিট কার্ড লাগবে, এটা কমিংলিং করতে হয়, মানে একই ক্রেডিট কার্ড থেকে যে আপনি বাজার করছেন সেও বাজার করছে, ওটা ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।